স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলেন যে স্বাস্থ্য খাতে বরাদ্দ এবার ৪১,৪০৭ কোটি টাকা। আমরা যেটা জানি যে সচরাচর আগের বছরে যে বাজেট বরাদ্দ হয় তার পরের বছরে মোটামুটি ৯ থেকে ১০% বেশি বাড়ানো হয়। সেই সেন্সে এবার কিন্তু এই বাজেটটা বরাদ্দ করা হয়েছে। তবে আমরা যেটা জানি যে বাংলাদেশে যে জিডিপির ১% কম স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়, আর মোট বাজেটের ৫% কম কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়ে থাকে। আর যেমনটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু জনগণের স্বাস্থ্যের সার্বিক উন্নয়নের জন্য একটি সুপারিশ বা পরামর্শ যেটা বলি সেটা দিয়ে থাকেন, সেটা হলো যে জিডিপির কমপক্ষে ৩ থেকে ৫% কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে। আর মোট বাজেটের ১২ থেকে ১৫% বরাদ্দ করলে একটা দেশের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা জনগণের যেটা প্রয়োজন সেটা কিন্তু করা সম্ভব। আর আরেকটি কথা যেটা হলো যে বাংলাদেশে কিন্তু স্বাস্থ্য খাতে মানুষের পকেট থেকে যে ব্যয়টা হয় সবচেয়ে বেশি, এবং সেটা কত শতাংশ, প্রায় ৬৭%। সেই হিসেবে আমাদের প্রতিবেশী বিভিন্ন দেশ বা বিশ্বের বিভিন্ন দেশ, যে দেশগুলো বাংলাদেশের চেয়ে অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত দুর্বল, সেসব দেশেও কিন্তু স্বাস্থ্য খাতে বরাদ্দ মোট জিডিপির যে শতাংশ অথবা বাজেটের মোট বরাদ্দের তুলনায় কিন্তু বেশি থাকে, কিন্তু এদিক থেকে বাংলাদেশে কম। সুতরাং বাংলাদেশের মানুষের যেটা হয় যে স্বাস্থ্য খাতে নিজেদের পকেট থেকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। বাংলাদেশে আমি যেটা বললাম যে ৬৭%, এটা গত কিছুদিন আগের রেজাল্ট, এটা মানে ব্যয় বাড়লে আরও বেশি হবে হয়তো। আর বাংলাদেশের তুলনায় যদি আমি প্রতিবেশী বিভিন্ন দেশে দেখি, সেখানে কিন্তু সেসব দেশে যেমন ভারতে ব্যক্তিগতভাবে চিকিৎসা খাতে ব্যয় হয় ৬২%, পাকিস্তানে ৫৬%, ভুটানে হচ্ছে ৪২%, শ্রীলঙ্কায় ৪৭%। একইভাবে সবচেয়ে কম ব্যয় হয় কিন্তু মালদ্বীপে ১৮%। এই যে বাংলাদেশে এইবারে বাজেটে যে বরাদ্দটা হলো, সেই বরাদ্দ দিয়ে কি বাংলাদেশের মানুষের যে পকেট থেকে রোগ হলেই যে নিজের গাভীটা বিক্রি করে অথবা জমিটা বিক্রি করে মানুষ যেভাবে স্বাস্থ্যের জন্য খরচ করে, সেই ব্যয়টা কমানো সম্ভব কিনা, সেই প্রশ্নটা আমি করতে চাই ঢাকা ইউনিভার্সিটির স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক নাসরিন সুলতানা। আপনি যেমনটা দেখছিলেন আমাদের স্লাইডে, আসলে কি সম্ভব এবারে যে বাজেটে বরাদ্দ হলো সেই টাকা দিয়ে মানুষের পকেটের খরচটা কমানো সম্ভব? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি বলেছেন, আমাদের যেটা টোটাল বাজেট সেটি আমাদের গত বছরের বাজেটের সঙ্গে কম্পেয়ার করে দেখা যাচ্ছে 4.6% বেড়েছে। বাট আমরা যদি স্বাস্থ্য খাতের বাজেটটা দেখি, স্বাস্থ্য খাতের বাজেট কিন্তু 8.8% বেড়েছে। মানে ন্যাশনাল বাজেট যে হারে বেড়েছে তার চেয়ে কিন্তু বেশি হারে বেড়েছে। বাট বাংলাদেশে যেটা হয়, যখন বাজেট দেওয়া হয়, বাজেট সাথে ইনক্রিমেন্টাল হারে বাড়ানো হয় যে 5 থেকে 10%, আমরা এখনও তার মধ্যেই আছি। বাট বড় বিষয় হচ্ছে যে WHO বলছে যে একটি দেশের জনগণের যে মৌলিক যে স্বাস্থ্য সেবাগুলো নিশ্চিত করতে হয়, তাহলে তাদের স্বাস্থ্য বাজেট হওয়া উচিত 10% অ্যাবাভ, 10 থেকে 15%। আবার পার ক্যাপিটা হেলথ কেয়ার এক্সপেন্ডিচার হওয়া উচিত $88, সেখানে বাংলাদেশে বর্তমানে পার ক্যাপিটা টোটাল হেলথ এক্সপেন্ডিচার $55। সেটা অলমোস্ট অর্ধেকের একটু বেশি আছে, আর কি অর্ধেকের কম আছে আমরা। তারপর যদি আমরা দেখি যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আমাদের একটা বড় যে ঘাটতি, যেখানে আমাদের যে টোটাল যে স্বাস্থ্য খাতে খরচ হচ্ছে তার বড় একটি অংশ যাচ্ছে আমাদের নিজের পকেট থেকে, ব্যক্তির পকেট থেকে, এবং তার পরিমাণ হচ্ছে বর্তমানে 68.5%। এবং এই যে 68.5% ব্যক্তির পকেট থেকে যায়, তার বড় একটি অংশ যাচ্ছে মেডিসিনের খরচ, ঔষধের খরচ। তো এখন এই যে আপনার হাই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের কারণে আমাদের প্রতি বছর প্রায় 25% বা 24% জনগণ ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে যাচ্ছে, এবং প্রায় 4.5% জনগণ পভার্টি লাইনে নিচে যাচ্ছে। কাজে আমাদের যে এই যে বাজেট দেওয়া আছে, আমি শুধু বাজেট বাড়ানোর জন্য বলছি না, যে WHO যে গাইডলাইন সে অনুযায়ী বাজেট বাড়ানো উচিত, কিছুটা বেড়েছে। বাট আমাদের সবচেয়ে বড় যে জায়গায় হাত দিতে হবে সেটা হচ্ছে বাজেটের ইউটিলাইজেশন। কারণ বাজেটটা চাইলেই কিন্তু বাড়ানো যায় না, বাজেট বাড়ানোর জন্য জায়গা তৈরি করতে হবে, সেটা হেলথ সিস্টেমে ওয়ার্ক করতে হবে। যেমন আমি বলছি যে স্বাস্থ্য কিন্তু অন্যান্য গুডসের মতো না। যখন একটা স্বাস্থ্য সেবা দিতে হবে, তখন আমাদের ইনপুট মিক্সের কথা বলছি। ইনপুট মিক্স মানে হচ্ছে কিন্তু ডক্টরের সঙ্গে তার যে সহযোগী আছেন, তার সঙ্গে নার্স লাগবে, তার যে সাপোর্টিভ স্টাফ লাগবে, সব কিছুই দরকার আছে। কিন্তু আমরা যদি আমাদের যে মানে বাংলাদেশের যদি যে হেলথ ওয়ার্কফোর্স দেখি, সেক্ষেত্রে দেখতে পাই আমাদের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, প্রতি শ্রেণীতে অনেক ধরনের আমাদের ভ্যাকেন্ট পোস্ট আছে। 3 ধরনের আমাদের হেলথ ওয়ার্কফোর্স। একটা হচ্ছে সরকারের স্যাংশন পোস্ট, আর একটা হচ্ছে ফিল্ড পোস্ট, আর একটা হচ্ছে ভ্যাকেন্ট পোস্ট। আমাদের প্রায় 4th ক্লাস এমপ্লয়
এমপ্লয়ের অলমোস্ট 44% কিন্তু বর্তমানে ভ্যাকেন্ট আছে। এত ভ্যাকেন্ট থাকা অবস্থায় কিন্তু আমরা যে ইনপুট মিক্সকে বলছি আমরা, সেটি কিন্তু সম্ভব না। আমি একবার বান্দরবানে গিয়েছিলাম, সেখানে দেখেছি একজন অ্যানেস্থেসিওলজিস্ট আনতে গিয়ে হেলিকপ্টার করে তাকে আনতে হয়েছে একটা মাকে ডেলিভারি করার জন্য। কাজে আমাদের সেই ইনপুট মিক্সটা প্রপারভাবে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং 2030 সাল নাগাদ যে টার্গেটটা আছে সেই লক্ষ্যটা পূরণ করার জন্য কিন্তু বলা হচ্ছে যে আপনার স্বাস্থ্য খাতে যে বরাদ্দ হচ্ছে সেই বরাদ্দটা কিন্তু সুষ্ঠুভাবে ব্যয় করার কথা বলা হচ্ছে, সেই ব্যয়টাও কিন্তু করা হচ্ছে না। সেইখানে মানে সীমাবদ্ধতাগুলো কি কি আছে? জি বলছি আমি। একটা তো বলেছি যে আমাদের যে অ্যালোকেশন করা হয়েছে, যেটা বরাদ্দ করেছে, বড়টা সেখানে খরচ করা যাচ্ছে না। নাম্বার 1 হচ্ছে আমাদের যে টেন্ডারিং বা প্রকিউরমেন্টের প্রসেস। আমরা যদি অপারেটিং বাজেটের কথা বলি, অপারেটিং বাজেটে 4টি কোড আছে। একটি ধরেন স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস, আরেকটি আছে সাপ্লাই যে কেনাকাটা আছে, আরেকটি আছে ট্যাক্সেস 38 কোড বলে, আর 41 হচ্ছে ক্যাপিটাল ইকুইপমেন্ট। আমাদের বড় যে একটা অংশ অপারেটিং বাজেটে একটা অংশ খরচ হয়ে যায়, 10 থেকে মাত্র 12% ফাঁকা আনইউটিলাইজ থাকে। বাট যদি আমরা ডেভেলপমেন্ট বাজেট দেখি, ডেভেলপমেন্ট বাজেটে প্রায় 15 থেকে 20% আনইউটিলাইজ থাকে। এর অনেকগুলো কারণ আছে। যখন ডেভেলপমেন্ট বাজেটের দিকে দেখি, ধরেন একজন পিডি নিয়োগ করতে হয়, অনেক সময় ল্যান্ড ইকুইজিশন, তারপরে আপনার রিকুইজিশন করতে হয়, ল্যান্ডকে কিনতে হয়, তার মাটি ভরাট করতে হয়, এরকম বিভিন্ন কারণে অনেক সময় অনেক দেরি হয়ে যায়। আরেকটি বড় জিনিস হচ্ছে যে আমাদের অংশে অডিট অবজেকশন আছে। যখন ডেভেলপমেন্ট বাজেটের ক্ষেত্রে বা অপারেটিংয়ের কেনাকাটার ক্ষেত্রে যখন আসে, তখন দেখা যাচ্ছে ম্যানেজাররা যারা আছেন অনেক সময় তাদের অডিট অবজেকশনের কারণে অনেক সময় ঠিকমতো টাকাটা খরচ করতে পারছেন না। তারপর এই যে প্রকিউরমেন্ট প্রসেসটা অনেক কমপ্লেক্স, অনেক কমপ্লিকেটেড, অনেক টাইম, দীর্ঘমেয়াদী লাগে। কাজে আমরা বলছি এক্ষেত্রে যদি অটোমেশন করা হয়, তারপর যদি ম্যানেজারদের স্কিল বাড়ানো হয়, তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তারপর পাবলিক প্রকিউরমেন্ট যে রুলটা আছে সেটাকে যদি রিল্যাক্স করে দেওয়া হয়, তাহলে কিছুটা হয়তো ইন্টিগ্রেশন বাড়ানো সম্ভব। এই বাজেটে একটি ভালো দিক আমি যেটা দেখলাম সেটা হলো যে স্বাস্থ্য খাতে প্রায় গবেষণামূলক কাজের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা একটি ভালো দিক। আরেকটি ভালো দিক হলো জরুরি জনস্বাস্থ্য সমস্যা যেমন ডেঙ্গু হতে পারে, বা আমরা দেখেছি করোনার মতো বড় মহামারী ঘটেছে, এরকম যদি হয় সেসব ক্ষেত্রে কিন্তু আরও 2000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেটা একটু আশার দিক। আর সার্বিকভাবে বাজেট বাস্তবায়ন করা এবং সময় মতো বাজেটের অর্থ ছাড় করাটাও কিন্তু স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুশরা।